প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ, জাতীয় নির্বাচনের আগে একতরফা নীতি প্রণয়ন উদ্যোগের সমালোচনা। তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে। এত গুরুত্বপূর্ণ বিষয়ে যখন একটা নীতিমালা তৈরি হয়, যারা সংশ্লিষ্ট তাদের মতামত নেওয়া করা। এখানে বলা আছে যে সরকার এ ধরনের কোনো মতামত দিয়েছে বলে আমাদের জানা নেই। বংশীচন্দ্রের মতামত ও সবার স্বার্থ সুরক্ষা করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের কাছে মনে হয়েছে ওনারা যেই ড্রাফটের উপরে মতামত দিয়েছেন সেটা পুরনো একটা ড্রাফট। মনোপলি প্লেটা বন্ধ করার জন্য এই পলিসিটা করছে। এখানে আমার মনে হয় প্রত্যেককেই প্রোটেকশন দেওয়ার একটা ব্যবস্থা আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান এবং আমি শবনব নিবিড়। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার বিশেষ ক্ষমতা সংশোধনে একমত দলগুলো। বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনেও ঐক্য। দ্রুত সনদ তৈরিতে সহযোগিতার আশ্বাস সালাউদ্দিনের। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও সুযোগ পাবে অপরাধীরা, বলছে এনসিপি। গণসংযোগ বাধাগ্রস্ত অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টার অভিযোগ নেতাদের। চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ 14 জুলাই। ওয়্যারলেস কথোপকথন ও গুলির ভিডিও থাকায় আসামিদের পার পাওয়ার সুযোগ নেই, বলছে প্রসিকিউশন। এনবিআরের আরও 5 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। রাজস্ব ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। 16 জনের ফিরিস্তির খোঁজে কমিশন। এবং মব সহিংসতায় জড়িতদের কোনো ছাড় নয়, হুঁশিয়ারি সেনা সদরের। 11 মাসে কিশোর গ্যাংয়ের 4 শতাধিক সদস্য গ্রেফতার। বান্দরবানে সেনা অভিযানে কেএনএর শক্তি কমানোর দাবি। প্রস্তাবিত টেলিকম নীতিমালার খসড়া নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে এমন নীতি প্রণয়ন করা ঠিক হচ্ছে না বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে জনগণ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে মনে করেন স্থায়ী কমিটির সদস্য মঈন খান। আপনাদের প্রশ্নগুলো জবাব দেবেন যদি কোনো প্রশ্ন থাকে। প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক ও নিবন্ধন সংস্কার নীতিমালা নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা। কেউ কেউ সরকারের সমালোচনা করে নীতিমালা প্রণয়ন থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক ড্রাফট টেলিকম এ নিয়ে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিও উদ্বেগ জানিয়ে বলছে, নির্বাচনের আগে একতরফাভাবে নীতিমালা প্রণয়ন করা ঠিক হবে না। প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক ও নিবন্ধন সংস্কার নীতিমালা হলে ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, সুযোগ নেবে বড় কোম্পানিগুলো। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন। এই উদ্যোগ প্রশংসনীয় হলেও আমরা এই মুহূর্তে এই ধরনের একটা জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান অভিযোগ করেন, এমন একটি নীতিমালা প্রণয়নের আগে জনগণ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেনি সরকার। এত গুরুত্বপূর্ণ বিষয়ে যখন একটা নীতিমালা তৈরি হয়, তখন তো এটা মানুষের কাছ থেকে মতামত নেওয়া কথা। এখানে বলা আছে যে সরকার এ ধরনের কোনো মতামত দিয়েছে বলে আমাদের জানা নেই। এদিন বিকেলে একই স্থানে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল। পরে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমে বলেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি দেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে। এখানে ইলেকশন কমিশনের উপর একটা বড় ধরনের সহায়তা তারা করে এবং সেটা করছে ইতিমধ্যে এবং তারা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায়। এদিকে রংপুরে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আনুপাতিক হারে নির্বাচন হলে দেশকে আবারও স্বৈরশাসনের দিকে ঠেলে দেওয়া হবে। যে আন্দোলন আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ প্রকাশকে ইতিবাচক হিসেবেই দেখছে সরকার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানিয়েছেন,
স্বার্থ ক্ষুণ্ণ করে নয়, সবার স্বার্থ রক্ষা করেই নীতিমালা চূড়ান্ত করা হবে। এজন্য প্রয়োজনে আবারও অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। নীতি চূড়ান্ত করার ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করবে না সরকার। বিকেলে আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, দফতর ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব পুরানো খসড়ার উপর ভিত্তি করে বক্তব্য দিয়েছেন বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাই যে এ ধরনের সিরিয়াস বিষয়ে তাদের মতামত জানানোর জন্য। আর আমাদের কাছে মনে হয়েছে ওনারা মানে যেই ড্রাফটের উপরে মতামত দিয়েছেন সেটা পুরনো একটা ড্রাফটের উপরে মতামত দিয়েছেন। কিছু বিষয় একটু মিস ইন্টারপ্রেট হয়েছে, যেমন এসএমই বলতে কাদেরকে বোঝানো হয়েছে, আর বলছে যে ক্রস লেয়ার যে মনোপলি প্লে হবে। আসলে আমরা মনোপলি প্লেটা বন্ধ করার জন্যই এই পলিসিটা করছি আর কি। এটা আসলে আইন না, এটা পলিসি। এসএমইদের যে বিষয়টা বিএনপি মহাসচিব বলেছেন, আমরা চেষ্টা করেছি যে আইওটি সার্ভিস, মেশিন টু মেশিন কমিউনিকেশন, প্রাইভেট 5G কিংবা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোকে যথাসম্ভব ডিরেগুলেট করতে। অপব্যবহার হওয়ায় রাষ্ট্রপতির একক ক্ষমতা বলে সাধারণ ক্ষমার বিশেষ বিধান সংশোধনের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। পাশাপাশি বিচার বিভাগের বিকেন্দ্রীকরণে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো। বৃহস্পতিবার দিনভর আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এই কথা জানিয়েছেন। এদিকে দ্রুত জাতীয় সনদ তৈরি করতে সর্বোচ্চ সহযোগিতার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিভিন্ন রকম কর্মসূচি সত্ত্বেও বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষ ক্ষমতার বিধান সংশোধনে একমত হওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার সকাল 11টায় শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ৯ম দিনের বৈঠক। এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দীর্ঘ আলোচনা শেষে বিকেল 4:30টায় শেষ হয় বৈঠক। গণমাধ্যমে কথা বলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলী রিয়াজ জানান, বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান সংশোধন করে আলাদা কমিটির বিষয়ে একমত হয়েছে সব রাজনৈতিক দল। যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে এবং আইন দ্বারা নির্ধারিত মানদণ্ড, নীতি ও পদ্ধতি অনুসরণ ক্রমে উক্ত ক্ষমতা প্রয়োগ করা হবে। হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে স্থানান্তর প্রতিষ্ঠা করার ব্যাপারে ঐকমত্য তৈরি হয়েছে। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির মতো মৌলিক বিষয়েও ঐকমত্য তৈরির উপর জোর দেন এবি পার্টি এবং গণসংহতি আন্দোলনের নেতারা। একেবারেই অপরিহার্য ক্ষমতার ভারসাম্য তৈরির জন্য সেই সব ন্যূনতম বিষয়ে আমরা ঐকমত্য তৈরির জন্য চেষ্টা চাচ্ছি। শুনতে হয়তো অনেক সুন্দর শোনাচ্ছে যে আমরা একমতের জায়গায় পৌঁছতে পারছি, ক্রমান্বয়ে এগোচ্ছে, এগুলো ভালো, কিন্তু যদি মূল কেকটা না হয় তাহলে এই শুধু বিউটিফিকেশন দিয়ে খুব বেশি লাভ হবে না। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের মধ্য দিয়ে জনগণের দোরগোড়ায় যাবে বিচার ব্যবস্থা। অন্যদিকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা অপব্যবহার হয়েছে মন্তব্য করে এ সংক্রান্ত আলাদা কমিটি করার সিদ্ধান্তে সন্তোষ জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই বিভাগীয় শহরগুলোতে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করতে হবে। ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেইনস্টে যদি কোনো শাস্তি হয়, সে করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। ক্ষতিগ্রস্ত পরিবার, তাদের এখানে কনসেন্ট লাগবে। দ্রুত জাতীয় সনদ প্রণয়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আমরা চাই যে জাতীয় সনদ পরিণত হোক, খুব দ্রুত প্রণীত হোক। এই আলাপ আলোচনা আরও বেশি দিন যেন দীর্ঘায়িত না হয়, আমরা যাতে কাছাকাছি আসতে পারি সেটা চেষ্টা করছি। সংস্কার বাস্তবায়নে জাতীয় সনদ তৈরি করতে 20 মার্চ থেকে এখন পর্যন্ত 54টি বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আমরা সকলে প্রাণ দিয়ে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও অপরাধীরা সুযোগ পাবে বলে আশঙ্কা এনসিপি নেতাদের। দলটির গণসংযোগ বাধাগ্রস্ত করতেই কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে দাবি করে নেতারা বলেন, যারা গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারাই এর সঙ্গে জড়িত। জুলাই পদযাত্রার তৃতীয় দিনে নীলফামারীতে পথসভায় কথা বলেন এনসিপির শীর্ষ নেতারা। জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি জাতীয় নাগরিক পার্টির। জুলাই পদযাত্রার তৃতীয় দিনে উত্তর জেলা নীলফামারীতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের সম্মিলন।
বৃহস্পতিবার সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে গার্মেন্টস কর্মী শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেন তারা। পরে পথসভায় সংস্কার ও নির্বাচন বিষয়ে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। নতুন বাংলাদেশে সবার আগে সংস্কার করতে হবে জানিয়ে তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে অপরাধীরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। নতুন বাংলাদেশ তো শুধুমাত্র যে সরকার পরিবর্তন, বিষয়টা এমন না। অবশ্যই সরকার পরিবর্তন হবে, কিন্তু সরকার পরিবর্তনের পূর্বে আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন। এ সময় এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনসংযোগকে বাধাগ্রস্ত করতে এ ধরনের হামলা করা হয়েছে। যারা গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারাই এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এই হামলাগুলো করে আমাদেরকে যেই উত্থান হয়েছে নতুন রাজনৈতিক শক্তি, সেই উত্থানকে ঠেকিয়ে দিতে চাচ্ছে। ককটেল হোক, বুলেট হোক, সবকিছুকেই নস্যাৎ করে আমরা এগিয়ে যাব। এদিন বিকেলে চৌরঙ্গীতে পথসভা করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় সংবিধান সংস্কার নিয়ে কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আর এনসিপি ক্ষমতায় গেলে তিস্তাপাড়ের বাসিন্দাদের ভাগ্য উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন হাসনাত আব্দুল্লাহ। মানুষ সব সময় বঞ্চিত, এখানের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, কর্মসংস্থান থেকে বঞ্চিত, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমরা কোন সরকারি অফিস আদালতে জনগণের সাথে দাসের মতো ব্যবহার দেখতে চাই না। যদি কেউ মনে করে আবার পুরনো বন্দোবস্ত, পুরনো দখলদারিত্ব, পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে, তাদের পরিণতিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে। তৃতীয় দিনের কর্মসূচিতে পঞ্চগড়ে জুলাই পদযাত্রা করেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। পঞ্চগড়ে এনসিপির পথসভায় কথা বলছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সরাসরি যাচ্ছি সেখানে। ওই জায়গার অফিসার বানায় রাখে দিছে। নতুন বাংলাদেশ সুযোগ পাওয়ার কথা ছিল আমার পঞ্চগড়ের লোকজনের, কিন্তু নতুন কয়েকজন লোক মিলে আবার ওই লোক লাগতে এনে ফোর্ট চালাচ্ছে আর প্রতিদিন অবৈধভাবে লাখ লাখ টাকা পকেটে ঢুকাচ্ছে। ওই বাংলা বাংলা বলতো পঞ্চগড়ের যদি 1000 মানুষের চাকরি হয়, 1000টা পরিবার ঠিক হবে কিনা? এই পঞ্চগড় এখনো থানায় যদি যান, দু একটা ভালো পুলিশ রইল, এমন অনেক পুলিশ আছে যা কাঠা সারবার আগত মুখকে আনে, আগত টাকা দিবা হবে, আগত তারপর মুখে কথা বাইর হয়। যে পুলিশ ভালো তাকে আমরা সম্মান করবো, মাথায় উঠে রাখবো, কিন্তু কোন পুলিশ দামদারি ইউনিফর্ম পরা চোর বাপ্পার চাঁদাবাজকে পঞ্চগড়ে জায়গা দেওয়া হবে না। এই পঞ্চগড়ের সদর হাসপাতাল অফিসার থেকে শুরু করে পিয়ন, এক একজন মনে হয় সাধারণ মানুষ গেলে এক একজন নবাব। এই নবাবী আমলের পতন ঘটানো হবে। একটা জিনিস মনে রাখবেন, একজন রিক্সাওয়ালা হও, অটো চালাও, যদি ওই জায়গা তোমার উপর অত্যাচার হয় আর সদর হাসপাতালের গেটের সামনে বসে পড়েন, এই নতুন বাংলাদেশ কারো সাহস নাই তোমাকে একটা লাঠিতে পিঠায় উঠায় দিবে। অন্যায় দেখলে প্রতিবাদ করবা হবে। এই হাসপাত নাহিদরা, এই অভ্যুত্থানের লড়াকু যে সৈনিকরা পঞ্চগড় থেকে ঢাকায়, এরা হাসিনার বিরুদ্ধে না দাঁড়াইলে হাসিনার পতন হইত না। কেউ কি আগে ভাবছিল যে হাসিনার মতো একজন ফেরাউনের 36 দিনে পতন হয়ে যাবে? 5 আগস্ট চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 আসামির বিচার শুরু হবে কিনা জানা যাবে 14 জুলাই। বৃহস্পতিবার সব আসামির করা অব্যাহতির আবেদনের শুনানি শেষে এদিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের প্রত্যাশা, যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকায় আসামিদের বিচার শুরুর আদেশ পাবেন তারা। মূল বিচারের জন্য প্রস্তুত হচ্ছে 5 আগস্ট চানখারপুলে 6 জনকে হত্যা মামলা। পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 আসামির বিচার শুরুর বিষয়ে সিদ্ধান্ত জানাতে 1.5 সপ্তাহ সময় নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বৃহস্পতিবার এই মামলায় গ্রেফতার 4 আসামিকে হাজির করা হয় বিচারকের সামনে। এদিন গ্রেফতার এবং পলাতক মিলিয়ে মোট 8 আসামির অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানি হয়। পাল্টা জবাব দেয় প্রসিকিউশন। উভয় পক্ষের প্রায় 1.5 ঘন্টা শুনানি শেষে আসামিদের বিচার শুরু করা হবে কিনা তা জানানোর জন্য 14 জুলাই দিন ধার্য করেন বিশেষ ট্রাইব্যুনাল।
প্রসিকিউশন বলছে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের সাক্ষ্য, ওয়্যারলেস কথোপকথন, গুলি করার ভিডিও থাকায় কোনো আসামির পার পাওয়ার সুযোগ নেই। টার্গেট করে গুলি করছে, তারপরে এসে আবার মনে হচ্ছে যে আরাম এসে বসছেন, রেস্ট নিচ্ছেন, আবার উঠে যেয়ে গুলি করছেন। দুই আসামের আইনজীবী বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গুলি করতে বাধ্য করা হয়েছে। গ্রেফতার অন্য দুইজনের আইনজীবীর দাবি সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। সে কমান্ডের আন্ডারে একজন কনস্টেবল সেই কমান্ডটা পালন করেছে। আইন অনুযায়ী জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করেছেন, সুতরাং তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী কোনো অপরাধ করেননি। আদেশ যেহেতু 14 তারিখ ধার্য করা হয়েছে, 14/7/25 আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাবো। রাজস্ব ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের আরও 5 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। আর এ নিয়ে সপ্তাহ ব্যবধানে এনবিআরের 2 সদস্য সহ 16 কর্মকর্তার বিরুদ্ধে সম্পদের ফিরিস্তি খুঁজবে দুদক। এদিন ভুয়া পাসপোর্টে মধ্যপ্রাচ্যে নারী পাচারের অভিযোগে বিএমইটি সহ এজেন্সির 9 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের আন্দোলনের রেশ কাটতে না কাটতে প্রতিদিনই দুদকের জালে জড়াচ্ছেন প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা। গত কয়েকদিনে এনবিআর সদস্য, সংস্কার ঐক্য পরিষদের নেতা সহ 11 জনের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নতুন করে আরও 5 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি, যাদের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে রাজস্ব ফাঁকির সুযোগ সহ বিস্তর দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণ নিজেদের লাভবান হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ কর আদায় না করে তাদের করের পরিমাণ কমিয়ে দিতেন, এই মর্মে অভিযোগ পাওয়া গিয়েছে। এদিন গৃহকর্মী হিসেবে ভুয়া পাসপোর্টে নারীদেরকে মধ্যপ্রাচ্যে পাচারের অভিযোগে বিএমইটি সহ এজেন্সি সংশ্লিষ্ট 9 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। মধ্যপ্রাচ্যে গৃহকর্মী প্রেরণের ক্ষেত্রে প্রযোজ্য মন্ত্রণালয়ের পরিপত্র লঙ্ঘন করে অপ্রাপ্তবয়স্ক নারীদের ছাড়পত্র প্রদানে অনুমোদনের নোট উপস্থাপন করে এবং এজেন্সিগুলোকে জালিয়াতি এবং নিয়ম বহির্ভূতভাবে ছাড়পত্র প্রদানে সহায়তা করে বিএমইটির কিছু কর্মকর্তা। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 20 কোটি টাকা ঘুষ লেনদেনের অনুসন্ধানে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে আগামী 14 জুলাই তলব করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সহিংসতা করে জনদুর্ভোগ বা জানমালের ক্ষতির চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী। যারাই মবের সঙ্গে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। দুপুরে সেনা সদরের নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন কর্নেল শফিকুল ইসলাম। নিয়মিত অভিযান চালিয়ে বান্দরবানে কেএন এর শক্তি কমিয়ে আনা হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। 5 আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে মব সহিংসতার ঘটনায় দেখা দেয় উদ্বেগ। কখনো কখনো ছাত্র জনতার আড়ালে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে অসাধু চক্র। আগেও মবের বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে সেনাবাহিনী, তবে এবার দেয়া হলো কঠোর হুঁশিয়ারি। মব সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে যাচ্ছে সেনাবাহিনী। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। নির্বাচনের জন্য একটি সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতির লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী, যেখানে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মনোযোগ দেয়া হচ্ছে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে। এ পর্যন্ত 400 জনেরও বেশি কিশোর গ্যাং আমরা গ্রেপ্তার করেছি এবং গত মাসেও আমরা 56 জনকে গ্রেপ্তার করেছি। তো এটা চলমান আছে। এদিকে বৃহস্পতিবার ভোরে পার্বত্য জেলা বান্দরবানে কেএনএ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানকে বড় প্রাপ্তি হিসেবে দেখছে সেনাবাহিনী। পাহাড়ের নিরাপত্তা পরিস্থিতি আগের থেকে উন্নতি হয়েছে বলেও দাবি তাদের। সেনাবাহিনীর অভিযানের ফলশ্রুতিতে বর্তমানে পরিস্থিতি উন্নতি হওয়ায় কেএনএফ এর ভয়ে বসতবাড়ি হতে পালিয়ে যাওয়া বান্দরবনের 138 জন বম উপজাতি পুনরায় তাদের বসত ভিটায় ফেরত এসেছে। গত 2 সপ্তাহে সারা দেশে চলা অভিযানে 26 অবৈধ অস্ত্র, 100 গোলাবারুদ ও 45 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। চলমান অভিযানের জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে চলমান সংস্কারে সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের। প্রধান উপদেষ্টার সঙ্গে ফোন আলাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গঙ্গা চুক্তির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অভিন্ন পানির হিস্সা নিয়ে কোনো টালবাহানার সুযোগ নেই। এছাড়া মালয়েশিয়ায় আটক 36 বাংলাদেশের বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
দুপক্ষের কথাবার্তা হচ্ছে খুব আন্তরিক পরিবেশে, তার মাঝে এই কথাগুলি উঠে এসেছে আর কি, যে নির্বাচন সম্বন্ধে তারা জিজ্ঞেস করেছে এবং তারা এর ব্যাপারেও আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে এ ব্যাপারেও তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছে। তখন তাদেরকে জানানো হয়েছে যে আসলে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হবে। এখানে টালবাহানার কোনো ব্যাপার নেই, ব্যাপারটা হলো দ্বিপাক্ষিকভাবে এটাকে সমাধানের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করে যাব, কতটুকু সাফল্য অর্জন করবো সেটা আমরা জানি। তাদেরকে সন্ত্রাসবাদী সন্দেহে আটক করেছে, আমরা ডিটেলস জানতে চেয়েছি তাদের কাছে, আশা করছি যে 2-4 দিনের মধ্যে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি তাদের ডিটেলসটা কী। তাদের কয়েকজনের বিরুদ্ধে মধ্যে তারা স্পেসিফিক অভিযোগ তাদের আদালতেই সমবেত করবে, এগুলি এখনও একটু ফ্লুইড আছে। আর বেশ কিছুকে তারা বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। ফেরত পাঠিয়ে দিলে স্বাভাবিকভাবেই আমাদেরও চেক আপ করতে হবে যে আসলে তাদের কতটুকু কি তাদের সম্পৃক্ততা আছে কোন সংগঠনের সাথে। যে কোনো নেগেটিভ বিষয়ই ভিসা প্রাপ্তির ক্ষেত্রে প্রভাব ফেলবে না, আমি এই কথা বলতে পারি না। আমাদের দেখতে হবে যেন আমরা প্রপার স্টেপস যদি নেই তাহলে সেটা মিনিমাইজ করা যাবে। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের শিকাগোতে নৈশ ক্লাবের সামনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন অন্তত 4 জন, আহত হয়েছেন আরও 14 জন। স্থানীয় সময় বুধবার রাত 11টার দিকে রিভার নর্থ এলাকায় ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে একটি কালো গাড়ি ওই নৈশ ক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময় বাইরে জড়ো হওয়া মানুষ লক্ষ্য করে ভেতর থেকে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান 4 জন। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। কী কারণে এই ঘটনা তা এখনও জানা যায়নি। গুলির ঘটনায় শহর জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আর একই স্থানে 2022 সালের নভেম্বরেও গুলির ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছিল। সন্ধ্যার সময় এবারে খেলার খবর। গাড়ি দুর্ঘটনায় মাত্র 28 বছর বয়সেই প্রাণ হারালেন পর্তুগাল জাতীয় দল ও লিভারপুলের ফুটবলার ডিয়েগো জতা। স্পেনের হাইওয়েতে ল্যাম্বরগিনি সুপারকার ড্রাইভ করছিলেন জতা। জামোরার কাছাকাছি পৌঁছালে হঠাৎ টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে চলে যায় গাড়িটি। এ সময় আগুন ধরে গেলে গাড়ি থেকে আর বের হতে পারেননি জতা ও তার ভাই। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে। গেল 22 জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন জতা। বিয়ের 2 সপ্তাহ না পেরোতেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। কদিন আগে পর্তুগালের হয়ে ইউএফা নেশনস লিগ ও লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন জতা। এই ফরওয়ার্ডের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ। নির্বাচনের আগে একতরফা উদ্যোগের সমালোচনা। সবার স্বার্থ সুরক্ষা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আশ্বাস। রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার বিশেষ ক্ষমতা সংশোধনে একমত দলগুলো। বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনেও ঐক্য। দ্রুত সনদ তৈরিতে সহযোগিতার আশ্বাস সালাউদ্দিনের। এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও সুযোগ পাবে অপরাধীরা, বলছে এনসিপি। গণসংযোগ বাধাগ্রস্ত ও অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টার অভিযোগ নেতাদের। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।